আজও রিদওয়ানকে আর কথা বলার সুযোগ না দিয়ে তৃষার কোমরে হাত রেখে এক প্রকার আগলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তৃষা লজ্জার বিষয়ে আর্যর দিকে তাকাতেই দেখল আর্যর চোয়াল এখনো শক্ত হয়ে আছে। সিঁড়ির মাঝপথে আসতেই তৃষা বলল, আমি কখন আপনাকে ওই পাঞ্জাবি পরতে বললাম? আর আপনার ওই রঙের পাঞ্জাবি আছে নাকি? আর্য সিঁড়ির বাঁকে তৃষাকে দেয়ালের সাথে কিঞ্চিত চেপে ধরে ওর চোখের দিকে ঝুঁকে এলো। তীব্র অধিকারের স্বরে ভরাট কণ্ঠে বলল, কেন? তুমি জানো না আমার আলমারিতে কোন রঙের পাঞ্জাবি আছে আর কোনটা নেই? রিয়েলি তৃষা, নিজের হাজবেন্ডের ওয়ার্ড্রোবের সম্পর্কে এতটুকু আইডিয়া নেই তোমার? আসলে কখনো জানার তো সেভাবে প্রয়োজন হয়নি। আর আপনিই তো সব সময় বলেন আপনি ক্যাজুয়াল শার্টে কমফোর্টেবল। আমি কেন মিছিয়ে মিছিয়ে আপনার পাঞ্জাবির খবর নিতে যাব? তৃষার উত্তরে আর্যর জল আরো শক্ত হয়ে এলো। ও তৃষার কানের কাছে মুখ নিয়ে এসে গম্ভীর স্বরে বলল, তাহলে এখন থেকে জানবে, আজ থেকে আমার প্রত্যেকটা পোশাক তোমার পছন্দে বের হবে। আর ওই যে বাইরে অচেনা মানুষদের সামনে তোমার হাসি এক্সিবিশন চলছিল, ওটা কি বন্ধ করা যায় না? যখন তখন যাকে তাকে ওভাবে হাসির স্যাম্পল বিলানো কি খুব জরুরি? তৃষা একটু অবাক হয়ে ওর দিকে চেয়ে বলল, আপনি কি রেগে আছেন? আমি তো জাস্ট শাহরিয়ার ভাইয়ের ফ্রেন্ড হিসেবে কথা বলছিলাম। সাধারণ সৌজন্যমূলক হাসিতে আপনার প্রবলেম কি? আর্য এবার সরাসরি তৃষার চোখের দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার প্রবলেম হাসিতে নয় তৃষা, আমার প্রবলেম আমার অধিকার নিয়ে। তোমার ওই টোল পরা হাসিটা দেখার পারমিশন শুধু আমার আছে, বাইরের কারোর নেই। এরপর থেকে যখনই হাসবে মনে রাখবে তোমার হাসির মালিকানা কিন্তু অলরেডি রেজিস্টার্ড। গেট ইট? আর্য তীব্র অধিকার বোধের পিঠে কোনো জবাব খুঁজে না পেয়ে তৃষা ধীরলয়ে মাথা নাড়ল। তবু আর্যর মুখাবয়বের কাঠিন্যের এক বিন্দু পরিমাণে নড়চড় ঘটল না। গুড। তাহলে এক্ষুনি রুমে যাও আর আমার পাঞ্জাবি বের করো, কোনটা পরবো, কুইক। তৃষা ঈষৎ সম্মতিসূচক ঘাড় নাড়ল। আর্য এবার ধীরে ধীরে ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল তৃষা। এতক্ষণ যাবৎ আর্য ওর কোমরখানা বড্ড জোরালোভাবে চেপে ধরেছিল, যার দরুন এক প্রকার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হচ্ছিল ওর। তাই আর্যর বলিষ্ঠ বন্ধন হতে মুক্তি পেয়ে তৃষা দ্রুতপদে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করল। রুদ্ধদ্বার কক্ষে নিজের স্পন্দিত হৃৎপিণ্ডের শব্দ যেন সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। কাষ্ঠ নির্মিত বিশালাকার আলমারিটা উন্মোচন করতেই সারি সারি পোশাকের ভিড়ে ওর চোখ আটকে গেল। নেভি ব্লু রঙের সেই রেশমি পাঞ্জাবিটা সযত্নে বের করে বিছানায় রাখতেই অলিন্দে আর্যর পদধ্বনি প্রতিধ্বনিত হলো। আর্য ঘরে প্রবেশ করতেই তৃষা বিছানার পাঞ্জাবিটা দেখে কিঞ্চিত আড়ষ্ট স্বরে বলল, এই যে আপনার পাঞ্জাবি, কাল আপনি বোধহয় এটা আলমারির পেছনের দিকে রেখেছিলেন। দেখুন তো পছন্দ হয় কিনা। আর্য এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে তৃষার দিকে তাকালো। ও দৃষ্টিতে থাকা সে তীব্র দহন তৃষাকে যেন মুহূর্তেই ভস্মীভূত করে দিতে চাইছে। ও কদম বাড়িয়ে কাছে এসে বিছানা থেকে পাঞ্জাবিটা হাতে নিয়ে বলল, পছন্দ হওয়া না হওয়ার প্রশ্নই ওঠে না তৃষা, কজ ইটস ইয়োর চয়েস। তৃষা কোনো প্রত্যুত্তর করল না। আর্যের এই অদ্ভুত গম্ভীর রূপটা ওর বড় চেনা, আবার বড্ড অচেনা। আর্য পাঞ্জাবিটা নিয়ে অসমের দিকে পা বাড়াতেই তৃষা ভাবল এই সুযোগে ঘর থেকে বেরিয়ে যাবে। কিন্তু ওর অবাধ্য পা দুটো দরজার দিকে এক কদম বাড়াতেই দেশে এলো আর্যর বজ্রকণ্ঠ। কোথায় যাচ্ছ? আর্য অশ্বমের দরজার সামনে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। তৃষা ঘুরে দাঁড়িয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, নিচে যাচ্ছি। আমি যেতে বলেছি? তৃষা ভ্রু কুচকে চাইল। মানে? আর্য এবার স্থির পায়ে পুনরায় তৃষার সামনে এসে দাঁড়ালো। আমার পারমিশন ছাড়া রুম থেকে আজ বের হবে না। যতক্ষণ না আমি তৈরি হচ্ছি ততক্ষণ তুমি এখানেই থাকবে। গট ইট? তৃষা এবার আশকারা না দিয়ে বেশ স্পষ্ট স্বরে বলল, কেন? আমি এখানে অহেতুক দাঁড়িয়ে থেকে কি করব? আপনার তৈরি হতে বড় জোর 10 মিনিট লাগবে। আমি ততক্ষণ। ওকে কথা শেষ করতে না দিয়ে আর্য তীব্র কণ্ঠে বলল, কজ আমি বলেছি, আর আই থিঙ্ক ইটস এনাফ ফর ইউ। কথাটা শেষ করে আর্য আর উত্তরের অপেক্ষা করল না। পাঞ্জাবিটা কাঁধে ফেলে ও সশব্দে অশ্বমের দরজাটা আটকে দিল।
তৃষা স্তব্ধ হয়ে ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। মানুষটার ইচ্ছেটা কি আজ? অতিক্রান্ত হলো কিছুক্ষণ। হঠাৎ অসময়ে দরজা খোলার শব্দে তৃষার ধ্যান উঠল। ও এতক্ষণ বিরক্তি কমাতে একদৃষ্টে জানালার বাহিরে তাকিয়েছিল। হঠাৎ আর মনে অসমের দিকে তাকাতেই ওর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বেরিয়ে আসছে আর্য ওর সিক্ত বাড়বে চুলগুলো অবিন্যস্তভাবে কপালে লেপ্টে আছে, যেখান থেকে চুইয়ে পড়া কয়েক ফোঁটা জল ওর তীক্ষ্ণ গ্রীপাদেশ বেয়ে গড়িয়ে পাঞ্জাবির কলার ভিজিয়ে দিচ্ছে। আর্যর গভীর ধূসর নীলচে চোখের সেই মরিদাচ্ছন্ন চাহনি তৃষাকে যেন অজানা আবেশে স্থির করে দিল। আর্য ধীর পায়ে তৃষার একদম সামনে এসে দাঁড়ালো। ওর গায়ের সেই সতেজ পারফিউম আর জলের ঘ্রাণ তৃষার ইন্দ্রিয়গুলোকে আচ্ছন্ন করে ফেলল। তৃষা পাথরের মূর্তি মতো ওর দিকে চেয়ে রইল, যেন পলক ফেললেই এই ঘোর কেটে যাবে। আর্য হঠাৎ নিজের ঠান্ডা আগুনের ডগা দিয়ে তৃষার কপালে লেপ্টে থাকা একগুচ্ছ অবাধ্য চুল অতি সযত্নে কানের পিছে গুঁজে দিল। আর্য সেই অতিলৌকিক স্পর্শেই তৃষার সমস্ত শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আর্যর চোখের মনির গভীরে বিদ্ধ করে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, চোখ সরাচ্ছেন না যে? ডিকশনারিতে কি আজ মুগ্ধতার নতুন কোনো ডেফিনিশন খুঁজে পেলেন নাকি? তৃষা অপ্রস্তুত হয়ে তড়িৎবেগে দৃষ্টি সরিয়ে মেঝের দিকে চাইল। লজ্জায় ওর কপলদয় তখন লালাপ আভাত বরণ করে নিয়েছে। ওর ধরা গলায় কোনো মতে বলল, আমি নিচে যাচ্ছি। বলেই তৃষা দরজার দিকে পা বাড়াতেই আর্যর বলিষ্ঠ হাতের হ্যাচকা টানে ও পুনরায় আর্যর সুঠাম দেহের বুকে খুব সন্নিকটে এসে আশ্রে পড়ল। আর্যর কবজিটা মসৃণ না ধরে বরং এক মায়াবী আবেশে আগলে রেখে নিচু স্বরে শোধালো, এত তাড়াহুড়ো কিসের ম্যান? নাকি দৃষ্টি সরিয়েই পালিয়ে বাঁচতে চাইছেন? তৃষা বুক ভরে দম নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, একদম না, আমি জাস্ট নিঃশ্বাস নিতে নিচে যাচ্ছিলাম। আপনার সামনে দাঁড়ালে অক্সিজেন লেভেল কেন জানি কমে যায়। আর্য তৃষার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে ধূর্ত হাসিতে বলল, অক্সিজেন কমে নাকি হার্টবিট বেড়ে যায়? আর আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? এই যে আপনি আমার চোখের দিকে তাকাতে পারছেন না, এটা কি ভয় নাকি অন্য কিছু? তৃষা এবার একটু সাহস সঞ্চয় করে সরাসরি ওর চোখে চোখ রেখে প্রশ্ন করল, অন্য কিছুর কথা পরে হবে, আগে এটা বলুন আপনার মাঝে মাঝে কি হয়? এক সময় তুমি, এক সময় আপনি। এই তুমি আপনির গোলক ধাঁধায় আমি রীতিমতো কনফিউজড। আর্য দৃষ্টি এবার কিঞ্চিত নরম হয়ে এলো। সত্যি বলতে আমি নিজেও জানি না, কিন্তু আপনার সামনে দাঁড়ালে আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। তৃষা আর্যর কথায় ওর দিকে গভীর দৃষ্টি মেরে বলল, মানে? নাথিং। আর্যর মুখে পুনরায় সেই নির্লিপ্ত নাথিং শুনে তৃষার বিরক্তি এবার চরম সীমায় পৌঁছালো। ও ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও থেমে গেল। আর্যর চোখের দিকে তাকাতেই ওর ভ্রু কুঁচকে এলো বিস্ময়ে। আর্যর চোখে সেই চিরচেনা তীক্ষ্ণ ধূসর মনির চারদিকের শ্বেত শুভ্র অংশটা আজ অস্বাভাবিক রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন একরাশ ক্লান্তি কিংবা কোনো সুপ্ত দহন সেখানে বাসা বেঁধেছে। তৃষা উদ্বেগের সাথে আর্যর কপালে হাত ছোঁয়ানোর চেষ্টা করে শুধালো, আপনার চোখ দুটো এমন টকটকে লাল হয়ে আছে কেন? জ্বর আসছে নাকি ঘুম হয়নি? ঘুমাতে দিয়েছেন? মানে? আর্য ঝট করে তৃষার হাতটা সরিয়ে দিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। জানালার ওপারে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, কিছুই হয়নি। হলেও আমার জানা নেই, হয়তো কোনো ইনসোমনিয়া অ্যাটাক বা স্রেফ এনভায়রনমেন্টাল অ্যালার্জি। আপনি নিচে যান, আমার জন্য ভাবতে হবে না। তৃষা এক কদম এগিয়ে গিয়ে ওর হাত চেপে ধরে জেদ নিয়ে বলল, মিথ্যে বলবেন না একদম। আমি মিথ্যা বলি না। তাহলে সত্যিটা কি? কিছু না। আবার মিথ্যে? তৃষা আরও কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নেড়ে রাইসার কণ্ঠস্বর ভেসে এলো, ভাবিমণি, নিচে চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। তৃষা আর্যর উত্তরের জন্য একবার আকুল হয়ে তাকালো, কিন্তু আর্যর পাথরে মুখাবয়বে তখন কেবলই এক দুর্ভেদ্য কাঠিন্য। ও নির্লিপ্ত গলায় শুধু বলল, ওদের সাথে যান তৃষা, আমি আসছি। তৃষা অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে গেল।
ওর প্রস্থান পথের দিকে তাকিয়ে আর্যর দীর্ঘশ্বাসটা বুক চেড়ে বেরিয়ে এলো। ওর চোখের ওই রক্তিম আভা কোনো অ্যালার্জি নয়, বরং এক দীর্ঘ রজনীর বিনিদ্র যুদ্ধের সাক্ষ্য। কাল রাতে তৃষা যখন ওর বুকে মাথা রেখে অবুঝের মতো মিশেছিল, তখনও চাইলে পারত সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিতে, কিন্তু ওর পৌরুষ আর নীতিবোধ ওকে বারবার বাধা দিয়েছে। ও চায় না তৃষার অনিচ্ছাই বা স্ত্রীর পরিস্থিতির চাপে ওদের মাঝে কোনো অধিকার জন্মাক। তৃষাকে কোনো দুর্ঘটনায় দরুন ওর তন্দ্রাচ্ছন্নতা নামক দুর্বলতার সুযোগে নিজের স্পর্শ থেকে বাঁচাতে তাই শেষমেশ আর্য বিছানা ছেড়ে বারান্দায় সারা রাত কাটিয়ে দিয়েছে, যার দরুন অপূর্ব নেত্রের এমন করুণ দশা ওর। অতিক্রান্ত হয়েছে বেশ খানিকক্ষণ। কিয়ৎক্ষণ পূর্বে সংঘটিত হয়েছে অহনা শাহরিয়ারের পবিত্র পরিণয় পর্ব। কবুলধ্বনি উচ্চারণের মাধ্যমেই চিরপবিত্র এই বন্ধনে আবদ্ধ হয়েছে একজোড়া হৃদয়। উৎসবের প্রাবল্য এখন কিঞ্চিত স্তিমিত। নববধূর ঘোমটা আর অশ্রুসিক্ত হাসির আড়ালে তাকে ঘিরে থাকা রমণীকুল এখন অন্দরের মহলে ব্যস্ত, আর শাহরিয়ার নিমগ্ন হল বংশ পরম্পরায় চলে আসা কোনো এক প্রাচীন রীতির পালনে। ব্যস্ততার অবসরে উৎসবের এক কোণে শান্ত হয়ে বসল তৃষা। পাশে বসা চঞ্চল টুইঙ্কেল। ওর অবাধ্য কেশরাশি দস্যিপনা এলোমেলো হয়ে পড়েছে। তৃষা অতি সন্তর্পণে নিজের নিপুণ আঙুলে টুইঙ্কেলের রেশমি চুলে চিরুনি চালনা করতে করতে বলল, এত ছোটাছুটি কেউ করে সুইটহার্ট? দেখ তো, চোয়াল দুটো একদম লাল হয়ে আছে। টুইঙ্কেলের ডাগর ডাগর চোখ দুটো নাচিয়ে তৃষার দিকে ফিরল। নিজের ছোট্ট দুটো হাত দিয়ে তৃষার গাল দুটো আলতো করে টিপে দিয়ে আদুরে গলায় বলল, আমি একটু ঘুরছিলাম তো বানি, এই জন্য। তৃষা ওর সরল উত্তরে মিষ্টি হাসল। তা বলে এত ছোটাছুটি কেউ করে? টুইঙ্কেল তৃষার কোল থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি তো আসলে সবার ড্রেস দেখছিলাম বানি। ওকে, তাহলে আমি যাই। পাপা কোথায় আছে দেখে আসি। টাটা। তৃষা বাধা দেওয়ার আগে টুইঙ্কেল প্রজাপতির মতো ডানা মেলে সম্মুখে এগিয়ে গেল। তৃষা হাসি মুখে ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। ঠিক তখনই দীর্ঘশ্বাস ফেলে ওর পাশেই ধপ করে এসে বসল মেহসানা। ওর হাতে অর্ধেক খাওয়া একটা কুলফি। ও বিরক্তিতে মুখ কুঁচকে বলল, দোস্ত, এই বাড়িতে কি এসিগুলো সব ধর্মঘট করেছে নাকি? শালাগুলো কাজই করে না, আমি ঘেমে একদম ভূত হয়ে গিয়েছি। তৃষা মেহসানার কপাল থেকে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে খানিক কৌতুকের স্বরে বলল, তাহলে কি বলিস? ডাকি আমার সুইট অ্যান্ড কিউট দেবরকে, উনি তোকে বাতাস করবে না হয়। মেহসানা তৃষার ঠাট্টায় মুখ বাঁকিয়ে বলল, ফাইজলামি মারোস? ওর কড়া বাতাস খাবো আমি। বয়ে গেছে আজ তো একটা হনুমান কোথাকার। ওর থেকে তো আমাদের বাড়ির পাশে বেগুনি চপ বিক্রি করে শামসুল কাকাও সুন্দর দেখতে। মেহসানের কথায় তৃষা হেসে কুপকাত। ঠিক তখনই পাশ থেকে একটা শীতল কণ্ঠস্বর বজ্রপাতের মতো আছড়ে পড়ল, বেগুনের চপ বিক্রি করা শামসুল কাকা? লাইক সিরিয়াসলি মিস সাউন্ড বক্স, আপনার স্ট্যান্ডার্ড কি দিন দিন পাতাল অভিমুখে যাত্রা করছে? পেছনে কারো অস্তিত্ব অনুভব করে মেহসানা ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখলো আদ্রিন দুই হাত পকেটে গুজে চোখের সানগ্লাসটা কপালে তুলে বেশ তেরাভাবে তাকিয়ে আছে। মেহসানার শামসুল কাকার উপমাটা যে ওর কানে গিয়েছে সেটা ওর কুচকানো ভ্রু কুচকে রাখার ধরনে স্পষ্ট। মেহসানা নিজেকে সামলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো এবং ততোধিক তেরা কণ্ঠে বলল, আরে, আপনি কখন উদয় হলেন? আর শামসুল কাকার চপ অন্তত আপনার এই বোরিং পার্সোনালিটির চেয়ে অনেক বেশি স্পাইসি অ্যান্ড টেস্টি। আদ্রিয়ান এগিয়ে এসে সোফার হাতলে ভর দিয়ে মেহসানার ঠিক সামনে ঝুঁকে এসে বাঁকা হাসলো। একদম নিচু স্বরে বলল, আমি স্পাইসি কিনা সেটা কখনো টেস্ট করেছেন? যে বলছেন আমার থেকেও স্পাইসি? ওর এমন কাছাকাছি উপস্থিতিতেই সামান্য ঘাবড়ে গেল মেহসানা। মানে? আদ্রিয়ান নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। কিছু না, তবে স্পাইসি চপের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনার ওই শামসুল কাকা কি কখনো আয়নায় নিজেকে দেখেছে? না মানে আমার মতো একজন হ্যান্ডসাম হিউম্যান বিইং এর সাথে ওই তৈলাক্ত চপওয়ালার তুলনা করাটা কি? ওকে কথা শেষ করতে দিল না মেহসানা। মাঝপথে ওকে থামিয়ে বলল, ওয়েট ওয়েট,
কি বললেন? হ্যান্ডসাম হিউম্যান বিং, তাও আপনি? দুটো একসাথে যায়? ওর এমন সূক্ষ্ম অপমানে প্রতিবাদ করার বদলে আদ্রিয়ান বাঁকা হেসে বলল, যাক, আপনার চোখের পাওয়ার যে -8 সেটা আজ কনফার্ম হলাম। সমস্যা নেই, ডাক্তার মানুষ তো, রোগীদের এরকম ভুলভ্রান্তি ক্ষমা খুব সুন্দর দৃষ্টিতেই দেখি। অপমানের প্রত্যুত্তরে পাল্টা অপমানিত হয় মেহসানা যেন অগ্নিশর্মা হয়ে উঠল। আদ্রিয়ানের দিকে আঙুল উঁচে ফুঁসে উঠে বলল, নিজের কি ভাবেন শুনি? ওইরকম চশমাখোর ডাক্তার মার্কা লজিক দিয়ে আমার সাথে লাগতে আসবেন না। আপনি হ্যান্ডসাম নাকি আয়শা, সেটা আয়নাকে গিয়ে জিজ্ঞেস করেন। ওই কানা মার্কা চেহারা নিয়ে বেশি ভাব মারবেন না একদম। আদ্রিয়ান মোটেও দমে গেল না, ভ্রু নাচে তার ছেলের হাসিতে বলল, ব্যাস, শুরু হয়ে গেল মিস সাউন্ড বক্সের নন স্টপ ক্যাসেট। আপনার এই আপনার এই চিল্লাইয়া আশপাশ মাথায় তোলা ছাড়া কি আর কোনো কাজ জানা আছে? তৃষা এতক্ষণ ওদের এই ঝগড়া উপভোগ করলেও এবার পরিস্থিতি হাতের বাহিরে যেতে দেখে মাঝখানে ঢাল হয়ে দাঁড়ালো। দুজনের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, থামবি তোরা? বিয়ে বাড়িতে তো একটু শান্তিতে থাক। মেহসানা, তুইও না সব কথায় কেন রিয়েক্ট করিস? এই উৎসবের দিনে অন্তত তোদের ঝগড়ার ইস্তফা দে। চল তো আমার সাথে ওদিকে। তৃষার কড়া শাসনে দুজনেই গজগজ করতে করতে দুই দিকে মুখ ফিরিয়ে নিল। অতঃপর কোনরূপ পূর্বাভাস ছাড়াই স্থান ত্যাগ করলো আদ্রিয়ান। মেহসানাও নিঃশব্দে সেখান থেকে কেটে পড়ল। তৃষা ওদের প্রস্থান পথের দিকে চেয়ে ফোঁস করে একটা শ্বাস নিল। অতঃপর দোতলার দিকে পা বাড়ালো। বেলা গড়িয়ে অপরাহ্নের ম্লানিমায় নীলিমা গোধূলির আগমনে অপেক্ষমান। পূবালি বাতাসের ঝাপটায় তালুকদার মঞ্জিলের কার্নিশে বসা পায়রাগুলো পাখা ঝাপটে আপন নিড়ে ফেরার আয়োজনে ব্যস্ত। বিকেলের সে ফিকে হয়ে আসা রোদ্দুর জানালার কাজ চুইয়ে কক্ষের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা কিছুক্ষণ পূর্বের গোসল সেরে শুভ্র সতেজতায় কক্ষের অভ্যন্তরে পা রাখল। সিক্ত কেশধামের ভারে ওর গ্রীবাদেশে এক শীতল পরশ অনুভূত হচ্ছে। ভেজা চুলের আগা থেকে চ্যুত হওয়া জলবিন্দুগুলো ওর হালকা আকাশি রঙের কামিজের ঘাড়ের দিকটা ভিজিয়ে দিচ্ছে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে ও যখন নিজের সতেজ মুখশ্রীতে কিঞ্চিত ময়েশ্চারাইজার লেপনে নিমগ্ন, তখনই পার্শ্ববর্তী টেবিলের ওপর রাখা ইলেকট্রনিক যন্ত্রটি সশব্দে কম্পিত হয়ে উঠল। ওখানে আর্যর ফোনটা অবহেলায় পড়েছিল। তৃষা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতেই ফোনের ভাইব্রেশনটা খেয়াল করলো। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু কয়েকটা ডিজিট ভেসে উঠল। ও ভ্রুকুচকে একবার ফোনের দিকে চাইল, কিন্তু পরক্ষণে ভাবল কারো ব্যক্তিগত ফোনে হাত দেওয়া অনুচিত। ও পুনরায় নিজের কেশরস সামলাতে ব্যস্ত হলো, কিন্তু এক মুহূর্ত পরেই ফের ফোনটা প্রবল বেগে কেঁপে উঠল। এবার তৃষা কৌতূহলী হয়ে পা বাড়ালো, ভাবল হয়তো কোনো ইমার্জেন্সি কল। ফোনটা হাতে নিতেই কলটা কেটে গেল, কিন্তু ওর নজর করলো লক স্ক্রিনে জলজল করা একটা ফেসবুক নোটিফিকেশন বারে বড় বড় করে লেখা, ইউ হ্যাভ আ নিউ আপডেট সেইলিং কিং। সেইলিং কিং নামটা দৃষ্টিগোচর হতেই তৃষার হাতের চিরুনিটা চুপ করে ফ্লোরে পড়ে গেল। হৃৎপিণ্ডটা পাঁজরের ভেতর যেন কোনো ড্রাম পেটাচ্ছে। ও অবিশ্বাস্য দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। আর্যর ফোনের পাসওয়ার্ডটা ওর জানা, টুইঙ্কেলের জন্ম তারিখ। কাপা কাপা আঙুলে কোডটা এন্টার করতেই ফোনের দুনিয়াটা ওর সম্মুখে উন্মুক্ত হয়ে গেল। তৃষা দ্রুত ফেসবুক অ্যাপটা ওপেন করে প্রোফাইলে ঢুকল। পেজের অ্যাডমিন হিসেবে আর্য নামটা শো করছে। দেখা মাত্র হালকা বাদামি চোখের মনি স্থির হয়ে গেল ওর। অবিশ্বাসের ঘোর কাটিয়ে ও সরাসরি ইনবক্সে ক্লিক করলো। সেখানে সবচাইতে ওপরের চারটাই ওর নিজের, স্বপ্নবিলাসী ম্যাম। সম্বোধন থেকে শুরু করে প্রতিটি গভীর কাব্যিক প্রত্যুত্তর সবই আর্য হেসানের কিবোর্ড থেকে ছড়ানো। তৃষার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ও ধপ করে বিছানার কোণে বসে পড়ল। ওর যান্ত্রিক গম্ভীর মানুষটাই তবে ওকে পর্দার আড়ালে থেকে শব্দের মায়াজালে বুঁদ করে রেখেছে। ও কিছুতেই মানতে পারছে না ওর কিশোরী হৃদয়ে তীব্র ঝড় সৃষ্টিকারী ওর নিজেরই স্বামী। ওর ব্যক্তিগত পুরুষটাই ওর কল্পমানব, যার কল্পনায় কেটে যেত ওর দিনরাত। আনন্দ কৌতূহলের মিশেলে দিকশূন্য হয়ে ও ছুটে চলল আর্যকে খুঁজতে।
তৃষা হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে করিডোরের বাকি আর্যর শক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেল। আর্য টাল সামলাতে নিয়ে দুহাতে তৃষার কাজ চেপে ধরল। ওর চোখে মুখে রাজ্যের বিস্ময় আর কপালে গভীর ভাঁজ। তৃষাকে ওভাবে হাঁপাতে দেখে আর্য বেশ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো,